আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চট্টগ্রাম ২ আসনে বিএনপির সংসদ সদস্য সারওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, জামাত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারওয়ারের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি, কিন্তু নির্বাচনে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। ৯ জুলাই সারওয়ারের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। সেদিনই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয় এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেন সারওয়ার আলমগীর। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জামাতের প্রার্থী নুরুল আমিন ১২ জুলাই আপিল করেন। এখন হয়তো ওটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে বলা যায় জনাব সারওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। গ্যাস সংকটে এখনও নাকাল গণপরিবহন, বাসাবাড়ির রান্না এবং কারখানার উৎপাদন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, সংকটের আজকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আমাদের জানান। কিছু কিছু সিএনজি যে স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে বাড়তি চাপ দেখা যাচ্ছে এবং যে গ্যাসের যে কাঙ্ক্ষিত যে প্রেশার সেই প্রেশার নেই। আমি এই মুহূর্তে যে সিএনজি স্টেশনটিতে রয়েছি সেখানেও এইটি কিন্তু বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টাখানেক আগেও এখানে গ্যাস নিতে পারছিল, তবে গ্যাস নিতে গেলে যে চাপ দরকার অর্থাৎ 200 সেই কাঙ্ক্ষিত চাপ কিন্তু এখানে এখন নেই, প্রায় 100-র নিচে নেমে এসেছে। এটি যখনই 120 বা 150-র উপরে উঠবে তখনও হয়তো কিছুটা দেয়া যাবে, এটাই বলছিল এখানের পাম্প কর্তৃপক্ষ। সম্প্রতি মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এসএসআই বন্ধ হওয়ার কারণে জাতীয় গ্রিডে যে সরবরাহ বন্ধ হয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু গ্যাসের যে উৎপাদন সেই উৎপাদনও কমেছে। সেই ঘাটতি পূরণে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সরকার তৎপর হয়েছে এবং গতকালও কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহায্য চেয়েছিলেন এবং এই গ্যাসের সংকট নিরসনের জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনগুলোতে ঘুরে যেটি দেখেছি যে বেশিরভাগ স্টেশনগুলোতেই সেই গ্যাসের কাঙ্ক্ষিত চাপ নেই। এর পাশাপাশি যে বাসাবাড়ি বসতবাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও কিন্তু গ্যাসের যে চাপ সেটি কম রয়েছে, যার কারণে কিন্তু সেই বাসাবাড়িতে রান্না করার ক্ষেত্রেও একটি বেশ ভোগান্তিতে পড়ছে। সব কিছু মিলিয়ে এখন রাজধানীর বেশিরভাগ পাম্প স্টেশনগুলোতে অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ 8 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। জানছিলাম গ্যাস সংকটের খবর। মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস সংকটে গাজীপুর ও নারায়ণগঞ্জের শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শিল্প মালিকদের দাবি, শুধু কারখানা বন্ধই নয়, ভবিষ্যৎ অনিশ্চয়তায় নতুন করে অর্ডার দেওয়াও প্রায় বন্ধ করে দিচ্ছে বিদেশি ক্রেতারা। সংকট আরও 1 সপ্তাহের বেশি স্থায়ী হলে পোশাক রপ্তানি খাতে $1.5 বিলিয়ন পর্যন্ত ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। সালিম মালিকের রিপোর্ট। গত 21 জুলাই মাতারবাড়ি এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির পর জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাসের সরবরাহ ঘাটতি 45 কোটি ঘনফুট। এতে গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শিল্প খাত। বিশেষ করে রপ্তানি বাণিজ্যের লাইফলাইন তৈরি পোশাক শিল্প পড়েছে চরম সংকটে। দিনের বেলায় গ্যাস না পাওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। 10 দিন ধরে 24 ঘন্টায় টোটালি বন্ধ।
এখন এই বন্ধ থাকার কারণে আমার কাপড় ডাইং হচ্ছে না। কাটিং সময় মতো হচ্ছে না, সুইংয়ের সময় মতো মাল যাচ্ছে না, শিপমেন্ট আমরা সময় মতো করতে পারতেছি না। শিল্প মালিকদের দাবি, কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে বিদেশি ক্রয়াদেশ বাতিলের বড় ঝুঁকি তৈরি হয়েছে। বায়ারদের আস্থা কমে যাচ্ছে। যে বায়ার বাংলাদেশের উপর নির্ভরশীল, সে চাইলেই কালকে সকালে আর একটা জায়গা তৈরি করতে পারবে না যে এখানে 1 মিলিয়ন পিসেস দিয়ে দিবে, কিন্তু এখান থেকে যদি 200,000 পিসের কমায় সেটা আমাদের জন্য ক্ষতি। বায়াররা আমাদেরকে এই ব্যাপারে যে অর্ডার প্লেসিংটা বন্ধ করেছে এবং তারা বলছে যে তোমরা তোমাদের গ্যাস সংকট যেটাই সমাধান না হওয়া পর্যন্ত তুমি তো আমার শিপমেন্ট করতে পারবে না, তাহলে অর্ডার প্লেস করে কি করবো। তাদের আশঙ্কা, চলমান গ্যাস সংকট আরও কয়েকদিন স্থায়ী হলে পোশাক রপ্তানি খাতে ক্ষতির পরিমাণ $1.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এই মাসে যদি 20-22 দিন যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে তাহলে অন্য সোর্সে যে গ্যাসগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে ডাইভার্ট করে এখানে দিয়ে যাবে। প্রথমে আমি বলবো ফার্টিলাইজার কথা, ফার্টিলাইজার ইম্পোর্ট করবেন। ফার্টিলাইজার ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু আপনার অপশন আছে, আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, দেশে গ্যাসের সংকট কাটাতে আমদানি নির্ভরতা কমিয়ে নতুন কূপ অনুসন্ধান, খনন ও উত্তোলনের দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। অনশোরে আমাদের এক্সপ্লোরেশন চলছে নতুন নতুন ভালো ভালো জায়গায়, ওইটার থেকে আমরা সাফল্য এক্সপেক্ট করতে পারি। আর অফশোরে আমাদের এক্সপ্লোরেশন আরম্ভ হবে, ওইটার অবশ্য সময় লাগবে 5 বছরের উপরে, বাট এইটা হলে আমরা 1-2 বছরের মধ্যে এই অনশোরে ল্যান্ডে যদি পাই আমরা করতে পারি। পাশাপাশি যে কোনো দুর্ঘটনায় গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জ্বালানি মজুদ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অনেক জায়গায় আছে যেখানে রিজার্ভারটা খালি হয়ে গেছে, হ্যাঁ, সেই খালি রিজার্ভারে আমরা গ্যাস ভরে রাখতে পারি। কিংবা কোনো সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী 6 সদস্যের প্রতিনিধি দল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠকে নির্বাচন ব্যবস্থা ও সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে উত্থাপন করা হবে দলটির পক্ষ থেকে। ইসির সাথে জামাতের বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, বৈঠকে কারা অংশ নিচ্ছেন এবং আলোচ্য সূচির ব্যাপারে কি জানতে পেরেছেন? জি, যেমনটা আপনি বলেছেন, এই বৈঠকটি কিন্তু ঠিক সকাল 11টার দিকেই আপনার শুরু হয়েছে এবং জামাতের 6 প্রতিনিধি দল এই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছে। এছাড়াও সিএসি সহ 4 কমিশনের এই বৈঠকে তারা আছেন। মোটা দাগে আমি যদি বলি যে এখানে সম্প্রতি কিছু আলোচিত বিষয় সংক্রান্ত কিছু জিনিসপত্র নিয়ে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আমি আপনাদেরকে যদি বলি যে নির্বাচন কমিশনকে কিছুদিন আগে জামাতের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় এবং সেটি আচরণ বিধিমালা নিয়ে 7টি মোটা দাগের কিছু তারা এই জিনিসগুলো নিয়ে বিরোধিতা করছে স্থানীয় সরকার নির্বাচনে, যে এই 7টি বিষয়ে পয়েন্ট নিয়ে তারা আজকে আলোচনায় বসবেন। প্রথমত আমি যদি বলি যে দলীয়করণ নিয়োগ এবং ইসি এটি অতিরিক্ত সচিব শামসুল রহমানের যে নিয়োগটি হয়েছে সেইটি নিয়ে কিন্তু আজকে তারা আলোচনায় বসবে। এছাড়াও আপনার স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় নির্বাচন, নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে, দলীয়করণ নির্বাচন নয় এটি। সেই ক্ষেত্রে তারা কিছুদিন আগেই চিঠি দিয়েছিল যে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন তারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ কোনোভাবে না করতে পারে, সেই ব্যাপারে আজকে আলোচনা হতে পারে। এছাড়াও কিছুদিন আগে আইন সংশোধন করেছে স্থানীয় সরকার নির্বাচনে, আইন সংশোধন করেছে। সেই আইন সংশোধনে কিন্তু বলা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকরা এই নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই বিষয়টিও তাদের কাছে মূল আলোচনার একটি বিষয়। এছাড়াও সাতক্ষীরার 4 আসনে গাজী নজরুল ইসলামের ওনার এই আসনটি নিয়ে
কি পরিকল্পনা নির্বাচন কমিশনের রয়েছে বা এটি নিয়ে আসলে তারা কোনো কিছু ভেবেছে কিনা। তো এই সকল বিষয় নিয়ে আসলে তাদের আজকের এই বৈঠক হচ্ছে। এটি আসলে কতক্ষণ এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি আমরা আসলে জানি না, কিন্তু বৈঠকের পরে আসলে আমরা আরো ভালো মতো জানতে পারবো যে তারা আসলে কি কি বিষয় নিয়ে আজকে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন। জানছিলাম নির্বাচন কমিশনের সাথে জামাতের বৈঠকের খবর। হবিগঞ্জে এনসিপি ও ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকালে জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, জনসভা, মাইকিং, স্লোগান ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও জেলা সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন ও সাংবাদিক সহ 10 জন আহত হন। এ হামলার ঘটনার প্রতিবাদে আজ হবিগঞ্জ সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় এনসিপি। অপরদিকে পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় পাল্টা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এরই প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়। রাজধানী মিরপুর 2 এলাকায় মিরপুর কলেজের দেয়াল ধসে হতাহতের ঘটনা তদন্তে যৌথ তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, রাজুক, গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় 3 জনের মৃত্যু হয়। দেয়াল ধসের ঘটনায় আহত আরও 7 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গতরাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগমের মৃত্যু হয়। নির্জন জঙ্গলের মধ্যে 3 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে ৭৬ লাখ টাকা ব্যয় নির্মিত একটি বক্স কালভার্ট, যার দুপাশে 450 মিটার সড়ক নির্মাণের জন্য 8 কোটি 30 হাজার টাকা দিয়ে 2 একরের বেশি জমি অধিগ্রহণ করে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু প্রকল্প অনুমোদনের 4 বছরেও শুরু হয়নি সড়কের নির্মাণ কাজ। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের হারিদাসপুর এলাকায় সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সহজীকরণের জন্য 450 মিটার সড়ক নির্মাণের কাজ পায় হাবিবুল আলম অ্যান্ড MM বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 74 কোটি টাকা। কিন্তু একাধিকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও 4 বছরেও নির্মাণ কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ফলে 76 লাখ টাকা ব্যয়ে নির্মিত বক্স কালভার্টটিও পড়ে আছে অবহেলায়। ব্যবহৃত না হওয়ায় সরকারের অর্থ অপচয় হচ্ছে, পাশাপাশি স্থানীয়দের চলাচল করতে হচ্ছে ঝুঁকিপূর্ণ সড়ক দিয়েই। এই রাস্তাটা খুব রিক্স, যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে রাস্তাটা। একে তো রাস্তাটা যাচ্ছে পাশে বাঘটার কারণে এখানে দুর্ঘটনা ঘটে। জমি টমি পার হয়, তারপরে গিয়ে আমাদের মেইন সড়ক যেটা ওইটাই সংশোধন করার জন্য ব্রিজটা তৈরি করা হয়েছে। এই জায়গা রোড হওয়ার কথা ছিল, ব্রিজটি এখন কোনো কাজে লাগতেছে না, এখনো জায়গা কোনো লোকজনও যায় না। এদিকে কাজ শুরু করতে না পারার পেছনে ভূমি অধিগ্রহণে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের জটিলতার দায় দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমরা যদি ফ্রি জায়গা পাই না, বুঝতে পারছেন, এটা আপনি সড়ক গিয়ে এর সাথে কথা বলে বুঝতে পারেন। হ্যাঁ, আমাদের বললে তো আমরা করতাম, আমরা শুধু করতে করতাম, আমরা তো কলেজে বসেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরাও পাই নাই আর কি, এটা ফ্রি পাই নাই। হ্যাঁ, দেখা ঝামেলা, ওই কেউ বাড়ি ছাড়তেছে না, ছাড়তেছে না, আর করা হয় না। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান, প্রকল্প অনুমোদনের সময় তিনি দায়িত্বে ছিলেন না। পাস হবে যদি সরকার গোপালগঞ্জকে আলাদাভাবে ট্রিট না করে। বুঝতে পারছি, আমাদের না অবশ্যই এটা আসলে সরকার তো যেটা দেখলাম যে সরকার আসলে আমাদের গোপালগঞ্জের প্রতি পজিটিভ আছে এখন পর্যন্ত। যদি পজিটিভ থাকে তাহলে জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয় অধিবাসীদের। NTV নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।